এবার যে খবরের দিকে নজর রাখবো, এসএসসির পরীক্ষা বিধি চ্যালেঞ্জ মামলা। এসএসসির কাছে নথি তলব হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সুপ্রিম কোর্টে পেশ করা এসএসসির হলফনামা তলব। সোমবার নথি তলব বিচারপতি সৌমেন সেনের বেঞ্চের। আরো ডিটেলে জানবো, আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, আজকে পরিষ্কারভাবে ডিভিশন বেঞ্চে নতুন যে এসএসসি নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি দিয়েছে তার বিধি চ্যালেঞ্জ করে মামলা হয়। একগুচ্ছ মামলা ছিল। সেই মামলায় ডিভিশন বেঞ্চ সরাসরি প্রশ্ন তুলল যে বিধি করা হয়েছে সেই বিধিতে কোথাও যারা আনটেন্টেড এবং ডিসেবল ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষায় বসবে তাদের কোথাও একটা সুবিধে পাইয়ে দিচ্ছে এসএসসি এই বিজ্ঞপ্তির মধ্য দিয়ে। অর্থাৎ একটা পরীক্ষা শুরুর আগেই আদালত বলে দিচ্ছে যে আনটেন্টেড এবং একই সঙ্গে ডিসেবল ক্যান্ডিডেট, প্রতিবন্ধী ক্যান্ডিডেটদের বাড়তি সুবিধে পাইয়ে দিচ্ছে। এবং কিসের ভিত্তিতে? সওয়াল জবাব পর্ব চলাকালীন বিচারপতি সৌমেন সেন প্রিজাইডিং জজ তিনি বলেন যে 2016 সালের আগে যখন পরীক্ষা হয় সেই পরীক্ষায় টিচিং এক্সপিরিয়েন্স বা পূর্ব অভিজ্ঞতার বিষয়টি ছিল না। এখন 2025-এর এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে যেখানে 10% বা 10 নাম্বার টিচিং এক্সপিরিয়েন্স হিসেবে দেওয়া হচ্ছে। যদি 2016-র যারা পরীক্ষার্থী তাদের জন্য 2025-এ আসে, সেক্ষেত্রে যদি এই যারা চাকরি করেছেন আনটেন্টেড অবস্থায় তাদের যদি 10% নাম্বার তারা যদি পায়, তাহলে কি দাঁড়ালো? বিচারপতি বলছেন স্পষ্টভাবে একটা নিয়োগ প্রক্রিয়া দুর্নীতির জন্য যদি বাতিল হয় তাহলে সেই নিয়োগ প্রক্রিয়ায় অভিজ্ঞতা বলে কিছু থাকে না। যে টিচার, সেক্ষেত্রে আনটেন্টেড টেন্টেড যারাই হন না কেন তাদেরও এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা বলে আনার হিসেবে যেটা থাকে সেটা ছিল, কারণ পুরোটাই একটা ফল্টি প্রসেস। এই অবস্থায় এই যে 10% নাম্বার টিচিং এক্সপিরিয়েন্স আকারে রাখা হয়েছে, এই জায়গাটা আদালতের মনে হয়েছে একটা গ্রে এরিয়া, একটা ধোঁয়াশাময় একটা জায়গা। এটা আরো স্পষ্ট করা উচিত এসএসসি। তাই সুপ্রিম কোর্টে ফাইনালি মামলার শেষ মুহূর্তে যেটা একবারে কম্প্রিহেন্সিভ এফিডেভিট আকারে এসএসসি তুলে ধরেছিল, সেই এসএসসিতে সুপ্রিম কোর্টে দাখিল করা এসএসসির হলফনামা কি রয়েছে সেই পুরো নথিটাই আদালতে পেশ করতে বলা হয়েছে সোমবার দিন এই মামলার পরবর্তী শুনানি। বেশ। ডিভিসি ছাড়া জল, ফের প্লাবন পরিস্থিতি। যে ছবি আপনাদের দেখাচ্ছি জেলার বিস্তীর্ণ এলাকায়, রাজ্যের একাধিক জেলা প্লাবন পরিস্থিতি। সেখানের পরিস্থিতি নিয়ে নবান্নে বিশেষ বৈঠক মুখ্য সচিবের। বিকেলে জেলা শাসকদের সঙ্গে বৈঠক। সেই বৈঠকে কোন কোন বিষয়গুলোর দিকে নজর রাখা হবে? কারণ ফি বছর আমরা দেখি ডিভিসির জল ছাড়ায় প্লাবিত হয়ে যায় রাজ্যের একাধিক জেলা। কথা বলবো, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, আজ বিকেল 5টা থেকে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান বিভিন্ন জেলা শাসকদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক ডেকেছেন। যেটা নবান্ন সূত্রে খবর, রাজ্যের একাধিক জেলায় যে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন মুখ্য সচিব মনোজ পান। জেলা শাসকদের থেকে বিস্তারিত রিপোর্ট নেবেন। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ার কিছু অংশ ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে। ঝাড়গ্রামের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। অন্যদিকে পূর্ব বর্ধমানের কিছু অংশ নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ডিভিসি লাগাতার জল ছাড়ছে, একাধিক জলাধার থেকে জল ছাড়া হচ্ছে। ঝাড়খণ্ডে বৃষ্টির জেরে সেই জল ছাড়ছে ডিভিসি। মূলত সামগ্রিকভাবে যে ডিভিসি জলাধারগুলি থেকে জল ছাড়ার দরুন একাধিক এলাকা প্লাবিত হচ্ছে, তা নিয়েই এই পর্যালোচনা বৈঠক করবেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান। এই বৈঠকে একাধিক দপ্তরের সচিবেরও উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে। বেশ। তিলপাড়া জলাধারের গার্ডওয়ালের মাটিতে ধস, এই ছবি দেখাবো। তার আগে দেখুন জল ছাড়ার ছবিটা, এবং তারপর আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি যে এই জল ছাড়ার অভিঘাতে কিভাবে ধস নেমেছে। জলাধারের যে গার্ডওয়াল, সেই গার্ডওয়ালের মাটিতেই ধস। ময়ূরাক্ষীর জল বেড়ে বিপত্তি। সিউড়িতে যে ছবি আপনারা দেখছেন, রাতেই পরিদর্শনে সেচ দপ্তরের আধিকারিকরা। 3 মাস ধরে তিলপাড়া জলাধারের মেরামতির কাজ চলাকালীনই ফের গার্ডওয়ালের মাটিতে ধস। আপাতত 3টি গেট বন্ধ করে ফের মেরামতির কাজ।
আপাতত 3টি গেট বন্ধ করে মেরামতির কাজ চলছে, কিন্তু যে ছবি আপনারা দেখছেন জলাধারের একেবারে গার্ডওয়ালের মাটিতেই ধস নেমেছে। কিভাবে চলছে কাজ জানাবেন আমাদের প্রতিনিধি সুপ্রতিম রয়েছেন সঙ্গে। সুপ্রতিম। হ্যাঁ, একদমই। দেখো যে এই যে তিলপাড়া ব্যারেজ এবং তিলপাড়া ব্যারেজের এই যে যেটা হচ্ছে যে ডান দিক অর্থাৎ সিউড়ি থেকে যেটা মোহাম্মদ বাজারের দিকে যাচ্ছে, সেখানেই যে গার্ডওয়াল রয়েছে সেই গার্ডওয়ালেই কিন্তু হঠাৎ করে যে গার্ডওয়াল রয়েছে সেই গার্ডওয়ালে যে মাটি, সেই মাটি কিন্তু ধসে যায় এবং তখন থেকেই কিন্তু যে ধসে যাওয়ার পরে মাটি যেখানে ধসে গেছে সেখান থেকে কিন্তু কোনো রকমে বেশ কয়েকজন ছিল তারাকেও সরিয়ে নেওয়া হয়। কিন্তু এই যে মাটি ধসে যাওয়া এবং এই যে ব্রিজ এবং তার মধ্যে জল ছাড়া হচ্ছে, এটা কিন্তু একটা ব্রিজের প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত অবস্থার মধ্যে দাঁড়িয়ে ছিল এবং সঙ্গে সঙ্গে ব্যারেজের 3টি যে গেট সেই গেটগুলিকে বন্ধ করে দেওয়া হয়, বাকি 4টে গেটকে খুলে দেওয়া হয় এবং কোনো রকমের ব্রিজকে রক্ষা করা যায়। তবে নতুন করে যে মেরামতির কাজ তা কিন্তু শুরু হয়েছে, কারণ 3 মাস আগে থেকে এই কাজ শুরু হয়েছিল। তারই মাঝে হঠাৎ করে বর্ষার বৃষ্টি এবং জল, তারপরে কিন্তু কাজ অনেকটাই ব্যাহত হলো এবং যতটা কাজ হয়েছিল সেটাও ভেঙে গেছে। তবে নতুন করে কিন্তু আবার কাজ শুরু করা হয়েছে তিলপাড়া ব্যারেজে। সুপ্রতিম, সঙ্গে থাকো। যে ছবি এবার আমাদের দর্শকদের সামনে দেখাবো, ঝাড়খণ্ডের নাগারে বৃষ্টি, হিংলো জলাধার থেকে জল ছাড়ার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। থই থই কজওয়ে, হিংলোর জলে থই থই কজওয়ে। হিংলো জলাধার থেকে ফের 17,000-এরও বেশি কিউসেক জল ছাড়ার যে ছবি আপনারা দেখছেন। হিংলোর জলে থই থই, খয়রাশোলের বিস্তীর্ণ এলাকা। সুপ্রতিমের কাছে আবারও যাব। সুপ্রতিম, এ তো সত্যিই প্লাবন পরিস্থিতি, ছবি তো ভয়ঙ্কর। একদমই। দেখো যে হিংলো জলাধার অর্থাৎ ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হলে এই যে হিংলো নদী দিয়ে জল কিন্তু এসে বীরভূমে যে হিংলো জলাধার সেখানে এসে থেমে থাকে। আর হিংলো জলাধারে যেহেতু জলের চাপ অনেকটাই বেড়ে গেছিলো, জল ছাড়তে হয়েছে 17,000 কিউসেকের ওপরে বেশি জল ছাড়তে হয়েছে এবং এর ফলে খয়রাশোলের যে রাস্তা রয়েছে সেগুলো অনেকটাই জলে ডুবে গেছে বা বিভিন্ন যে কজওয়ে রয়েছে সেগুলো ডুবে গেছে। তবে ধীরে ধীরে কিন্তু জল ছাড়ার পরিমাণ কমানো হচ্ছে, কারণ আজকে নতুন করে কিন্তু আর কোনো বৃষ্টিপাত হয়নি। তবে জেলা প্রশাসন যেটা নজর রেখেছে যে একদিকে হালকা পরিমাণে জল ছাড়া এবং তার সঙ্গে আস্তে আস্তে জলাধারকে ফাঁকা করা, যাতে নতুন করে আবার কোনো রাস্তা বা কোনো জায়গায় যাতে প্লাবিত না হয়, সমস্তটা মাথায় রেখে কিন্তু সেইভাবেই কিন্তু ধীরে ধীরে জল ছাড়া হচ্ছে। এমনি যদি জল থাকে মানুষ মরবে না, কিন্তু পাথর মারবে।